রাজধানীর কড়াইল বস্তিতে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের 20টি ইউনিট। বিকেলে লাগা এই আগুন দ্রুত বস্তির ঘরগুলোতে ছড়িয়ে পড়ায় তীব্র ভয়ঙ্কর আকার ধারণ করে। প্রথমে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের মোট 11টি ইউনিট পাঠানো হলেও ঢাকার তীব্র যানজটের কারণে ঘটনার 30 মিনিট পরও সব ইউনিট ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি। ফায়ার সার্ভিসের মিডিয়া সেল জানায়, বিকেল 5টা 22 মিনিটে আগুনের সংবাদ পায় ফায়ার সার্ভিস। পরে সন্ধ্যা 6টা 5 মিনিটের দিকে ফায়ার সার্ভিসের 7টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী মোট 16টি ইউনিট কাজ করছে। প্রত্যক্ষদর্শীরা জানান, আগুন লাগার পর দীর্ঘ সময়ে ফায়ার সার্ভিসের ইউনিট না পৌঁছানোর কারণে আগুনের তীব্রতা বহুগুণে বৃদ্ধি পায়। আগুনের শিখা দ্রুত বস্তির এক টিনের চালা থেকে অন্য টিনের চালায় ছড়িয়ে যায়। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এছাড়া কেউ হতাহত হয়েছে এমন কোনো সংবাদ এখনও ফায়ার সার্ভিসের কাছে আসেনি। পানি সংকটের কারণে আগুন নেভাতে বেগ পেতে হয় ফায়ার সার্ভিসকে। কয়েক ঘন্টাতেও আগুন নিয়ন্ত্রণে না আসায় সর্বস্ব হারানো মানুষ আশ্রয় নিয়েছে খোলা আকাশের নিচে। আগুন লাগার ঘটনাটা ঘটছে 5টা থেকে 5:30টার ভিতরে। গণবসতি কিভাবে যে লাগছে যে আল্লাহ ছাড়া আর কেউ জানে না। আমরা 5টা 5:30 থেকে যে আগুন জ্বলতেছে একাধারভাবে, নির্মাণের কোনো ক্ষমতা নাই। এখন পর্যন্ত হতাহতের খবরও আমরা পাইনি। এটা তো আমরা বেলতলা গজনবী কেন্দ্রীয় মসজিদের ছাদের থেকে আর কি আপনারা কথাবার্তা বলতেছেন। এটা বেলতলা গজনবী কেন্দ্রীয় জামি মসজিদের ছাদের থেকে আমরা যা দেখতেছি আর কি, যাওয়ার কোনো পথ নাই। রাস্তায় হাজার হাজার মানুষ। কেউ জানি না, সব আগুন জ্বলে পুড়ে গেছে। দৌড়ে খালি জীবন নিয়ে আইছি। আমি কোনো কিছু বাইর করতে পারি না, কাজের থেকে দৌড় বাইরে গেছি, যা দিয়ে শেষ। আপনি সব পুড়ে গেছে ভাই, কিচ্ছু নাই। আমরা কই থাকবো, কই কি করবো? দর্শক, এই মুহূর্তে ঘটনাস্থলে আছেন আমাদের রিপোর্টার মিফতা গালিব। সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। গালিব, আগুনের সর্বশেষ পরিস্থিতি আমাদের জানান। ক্ষয়ক্ষতি সম্পর্কে কিছু জানতে পেরেছেন কি? তানবীর, আমরা আছি মহাখালীর কড়াইল বস্তিতে। মহাখালীর কড়াইল বস্তিতে আসলে আপনি জেনেছেন যে সন্ধ্যায় 5:30টার দিকে এই কড়াইল বস্তিতে আসলে আগুন লাগার ঘটনা ঘটে। তো এখন পর্যন্ত প্রায় 4 ঘন্টার প্রচেষ্টায় ফায়ার সার্ভিসের 17টি ইউনিট কাজ করেছে। তো 17টি ইউনিট কাজ করার ফলে মোটামুটি আগুনের এক পাশটা আপনি যেমনটা দেখছেন যে এক পাশটা মোটামুটি নিয়ন্ত্রণে এসেছে, কিন্তু অন্য পাশটাতে মোটামুটি আগুন এখনো আছে আমরা দেখতে পেয়েছি। তো আমরা কিছুক্ষণ আগে এখানে একটা উঁচু একটা মসজিদ থেকে আমরা মূলত কভার করার চেষ্টা করেছি এবং দেখানোর চেষ্টা করেছি যে আগুনের ভয়াবহ লেলিয়ান শিখা আসলে কত দূর আসলে পৌঁছে গিয়েছে এবং কিছুক্ষণ পরপরই আসলে নতুন বিষয়গুলো নতুন ইয়েগুলো বাস্ট হচ্ছিল। এখানে আসলে মূলত আগুনের উৎপত্তি নিয়ে আসলে যতটুকু আমরা জানতে পেরেছি যে নিশ্চিত করে বলা না গেলেও মোটামুটি এখানকার স্থানীয় বাসিন্দারা বলছেন যে এখানে অধিকাংশ মানুষই আসলে গ্যাস না থাকায় তারা সিলিন্ডার নির্ভর, তারা রান্নাবান্নার সিলিন্ডার নির্ভর। এই সিলিন্ডার থেকেই হয়তো আগুনের সূত্রপাত হতে পারে। বেশিরভাগ আসলে সিলিন্ডার নির্ভর হওয়ায় কিছুক্ষণ পরপরই আসলে এক একটা বাড়িঘর আসলে তারা এক একটা বাড়িঘর আসলে বাস্ট হচ্ছে। তো আসলে হতাহতের বিষয়ে ফায়ার সার্ভিস নিরাপত্তা বাহিনী সহ বেশ কয়েকটি টিম এখানে কাজ করছে, কিন্তু তারা এখন পর্যন্ত হতাহতের বিষয় বলেনি। তবে একজন আমরা একটু আগে দেখেছি যে তিনি আগুন লাগার ঘটনার পরপরই তিনি তার পরিবারকে নিয়ে তিনি দৌড়ে নিরাপদ জায়গায় আসতে গিয়ে সম্ভবত একটি ভারী বস্তু তার বুকে এসে পড়ে। তিনি মোটামুটি তো এখানকার চিকিৎসা যে টিমগুলো আছে সে টিমই আসলে মূলত এদেরকে করার চেষ্টা করছে। তানবীর, এখন পর্যন্ত মোটামুটি আগুন নিয়ন্ত্রণে আসার পর্যায়ে মোটামুটি আসে। তো এই ছিল আসলে মহাখালীর কড়াইল বস্তি থেকে সর্বশেষ পরিস্থিতি। তানবীর। গালিব, আপনাকে ধন্যবাদ। দর্শক, মহাখালীর কড়াইল বস্তি থেকে আগুনের সর্বশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মিফতা গালিব। গণভোট আইন অধ্যাদেশ আকারে চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। আইনের গেজেট দ্রুত প্রকাশ করা হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। বিকেলে রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে গণভোট আইন নিয়ে সংবাদ সম্মেলনে কথা জানান তিনি। উপদেষ্টা বলেন, গণভোটের ব্যালট থাকবে ভিন্ন রঙের। একটি প্রশ্নের 4টি প্রস্তাবের উপর হ্যাঁ না ভোট দিবেন ভোটাররা। ইলিয়াস মাতবরের প্রতিবেদন। গণভোট অধ্যাদেশ 2025 এর খসড়া নীতিমালার অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। মঙ্গলবার দুপুরে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত বিশেষ বৈঠকে এ অনুমোদন দেয়া হয়। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এ বিষয়ে বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, একই কেন্দ্রে 2টি ব্যালটে ভোট দেবে ভোটাররা। সংসদ নির্বাচনের জন্য প্রস্তুতকৃত ভোটার তালিকাই হবে গণভোটের ভোটার তালিকা। সংসদ নির্বাচনে ভোট গ্রহণের সময়ই হবে গণভোট
গ্রহণের সময়। গণভোটের ব্যালট জাতীয় সংসদ নির্বাচনের ব্যালট থেকে পৃথক হবে। একদিন দুটি ভোট আয়োজনে অনেক চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে জানিয়ে উপদেষ্টা বলেন, গণভোট নিয়ে ব্যাপক প্রচার প্রচারণা চালানো হবে। বাংলাদেশে যারা নিরক্ষর ভোটার বলছেন, ওনারাই বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম, গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে সবচেয়ে বড় অবদান রেখেছেন। ওনাদের পলিটিক্যাল জাজমেন্ট আমার আপনার চেয়ে অনেক বেশি অনেক ক্ষেত্রে। ওনারা যেন কোয়েশ্চেনটা বুঝেন, এই জন্য আমরা 3 মাস ব্যাপী প্রচারণা করব। এ সময় গণভোট নিয়ে কথা বলেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ। বলেন, প্রবাসীরাও পোস্টাল ব্যালটের মাধ্যমে দুটি ব্যালটে ভোট দিতে পারবে। প্রবাসীদের কাছেও এই আপনার গণভোটের ব্যালট একই এনভেলপে পাঠানো হবে। একটা হচ্ছে যে পার্লামেন্টারি ইলেকশনের জন্য, জাতীয় সংসদ নির্বাচনের জন্য ব্যালট পেপার, পাশাপাশি সাথে একই এনভেলপে এটা গোনার সময় জিনিসটা আলাদা করে নেওয়া হবে, এবং সেই কারণে এটা ভিন্ন রঙের ব্যালট পেপার ব্যবহার করা হচ্ছে গণভোটের কারণে, গণভোটের ব্যাপারে। ইসি সচিব জানান, গণভোট ও জাতীয় নির্বাচন আয়োজনে কতক্ষণ সময় বা কি পদক্ষেপ নিতে হবে তা নিয়ে কমিশন মক ভোটিং করবে আগামী 29 নভেম্বর। ইলিয়াস মাতবর, মাই টিভি, ঢাকা। রাজনীতির সাথে জড়িত কাউকে নির্বাচন পর্যবেক্ষণ কাজে নিয়োগ দেওয়া যাবে না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। সকালে নির্বাচন ভবনে দেশীয় নির্বাচন পর্যবেক্ষক সংস্থাগুলোর সাথে সংলাপের সূচনায় এসব কথা জানান তিনি। সংলাপে নির্বাচন পর্যবেক্ষণে ডিজিটাল ঝুঁকি, নিরাপত্তা সহ বিভিন্ন চ্যালেঞ্জ তুলে ধরেন পর্যবেক্ষক প্রতিনিধিরা। বিস্তারিত আফজাল হোসেনের রিপোর্টে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে 81টি দেশি নির্বাচন পর্যবেক্ষক সংস্থার সঙ্গে মঙ্গলবার সংলাপে বসে নির্বাচন কমিশন। সংলাপে অংশ নেওয়া পর্যবেক্ষক সংস্থার প্রতিনিধিরা নির্বাচন পর্যবেক্ষণের বিভিন্ন চ্যালেঞ্জ তুলে ধরেন, পাশাপাশি বিগত সময়ে নির্বাচনের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনাও করেন তারা। যেহেতু দুই ধরনের নির্বাচন একসাথে হচ্ছে, আপনার বিশাল লাইন হওয়ার সম্ভাবনা আছে। এবার আমাদের মহোদয় অর্থাৎ প্রধান নির্বাচন কমিশনার মহোদয় বলছেন প্রচুর টার্ন ওভার হবে, সেই ক্ষেত্রে লাইন অনেক বড় হবে। যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলো আছে তাদের কাছে একটা মেসেজ নির্বাচন কমিশনের পক্ষ থেকে যাওয়া উচিত পর্যবেক্ষকদের সুরক্ষার ব্যাপারটা নিয়ে। রাজনৈতিক স্থিতিশীলতা, পর্যবেক্ষকদের নিরাপত্তা, প্রতিবন্ধী ভোটারদের সুবিধা নিশ্চিত করা সহ এআই এর চ্যালেঞ্জ নিয়েও ইসিকে পরামর্শ দেন তারা। ঝুঁকিপূর্ণ যে সমস্ত কেন্দ্রগুলো আছে সেখানে যেন অন্তত সিসিটিভি ক্যামেরা আওতায় নেওয়া হয়। আর আরেকটা কথা আগে বলেছেন যে নির্বাচন পর্যবেক্ষণে যারা থাকবে আমাদের অবজারভাররা, তাদের নিরাপত্তার বিষয়টাও একটু খেয়াল রাখতে হবে। ভুয়া পর্যবেক্ষক এড়াতে পরিচয়পত্রে কিউআর কোড সিস্টেম চালু করার কথা জানিয়ে ইসি সানাউল্লাহ বলেন, স্বচ্ছ নির্বাচনের জন্য কোনো ছাড় দেওয়া হবে না। আর কোনো অবস্থাতেই ভোট কক্ষের ভিতরে আবার যে গোপন কক্ষ আছে যেখানে আমরা সিলটা দেওয়া হয়, এখানে কখনোই পর্যবেক্ষকরা ঢুকবেন না। ভোট গণনার সময় একজন পর্যবেক্ষক থাকতে পারবেন, তবে শর্ত হচ্ছে তিনি গণনা শুরু থেকে শেষ পর্যন্ত থাকতে হবে ওখানে। প্রধান নির্বাচন কমিশনার বলেন, নির্বাচন পর্যবেক্ষণে দায়িত্ব পালনকারীরা রাজনৈতিক দলের হয়ে পক্ষপাতিত্ব করলে নিজেদেরই সুনাম নষ্ট হবে। আমরা আপনাদেরকে সহযোগী হিসাবে পেতে চাই। আমরা জাতিকে ওয়াদা দিয়েছি একটা সুষ্ঠু, সুন্দর এবং বিশ্বাসযোগ্য একটা নির্বাচন আমরা উপহার দিতে চাই জাতিকে। এটি ইলেকশন কমিশন একার পক্ষে সম্ভব নয়, সবাইকে মিলে এই জাতীয় দায়িত্বটা পালন করতে হবে। আপনারা মূলত ফিল্ডে কাজ করবেন, ফিল্ড পর্যন্ত যারা আছে তাদের অ্যাকাউন্টেবিলিটিটা সম্পর্কে আপনারা রিপোর্ট করবেন। আইন অনুযায়ী নির্বাচনের কার্যক্রম চলছে কিনা এই বিষয়টি সঠিক তথ্য দিতে পর্যবেক্ষকদের প্রতি আহ্বান জানান প্রধান নির্বাচন কমিশনার। আফজাল হোসেন, মাই টিভি, ঢাকা। সুন্দর এবং বিশ্বাসযোগ্য একটা নির্বাচন আমরা উপহার দিতে চাই জাতিকে। এটি ইলেকশন কমিশন একার পক্ষে সম্ভব নয়, সবাইকে মিলে এই জাতীয় দায়িত্বটা পালন করতে হবে। আপনারা মূলত ফিল্ডে কাজ করবেন, ফিল্ড পর্যন্ত যারা আছে তাদের অ্যাকাউন্টেবিলিটিটা সম্পর্কে আপনারা রিপোর্ট করবেন। আইন অনুযায়ী নির্বাচনের কার্যক্রম চলছে কিনা এই বিষয়টি সঠিক তথ্য দিতে পর্যবেক্ষকদের প্রতি আহ্বান জানান প্রধান নির্বাচন কমিশনার। আফজাল হোসেন, মাই টিভি, ঢাকা। দেশে নির্বাচনের আবহ সৃষ্টি হয়েছে, ভোট ব্যাহত হওয়ার কোনো শঙ্কা নেই বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে ঠাকুরগাঁ জেলা আইনজীবী সমিতির হলরুমে আইনজীবীদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নিয়ে তিনি একথা বলেন। মির্জা ফখরুল বলেন, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি যথেষ্ট ভালো রয়েছে। বেশিরভাগ রাজনৈতিক দল তাদের প্রার্থী ঘোষণা করেছে। আগামী বছরের ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ অথবা মধ্যবর্তী সময়ে নির্বাচনের দিন ঘোষণা হবে বলে আশাবাদী বিএনপি।
তিনি আরো বলেন, বিএনপি একটি বড় রাজনৈতিক দল, তাই একটি আসনে নির্বাচন করতে আগ্রহী একাধিক প্রার্থী থাকতেই পারে। গণতন্ত্রের উত্তরণের পথে যাবে। ইতিমধ্যে অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের সম্ভাব্য সময় ঘোষণা করেছে। জাতীয় নির্বাচন ঘিরে সরকারের নিরপেক্ষতা এখনো প্রশ্নবিদ্ধ বলে মন্তব্য করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। অনতিবিলম্বে বিতর্কিত উপদেষ্টাদের অপসারণ করে নির্বাচন পরিচালনায় একটি দক্ষ ও নিরপেক্ষ উপদেষ্টা পরিষদ গঠনের দাবি জানান তিনি। সকালে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক মতবিনিময় সভায় সাইফুল হক এসব কথা বলেন। গণভোটের ব্যাপারে সরকারের চূড়ান্ত অনুমোদন দেওয়াকে স্বাগত জানিয়ে তিনি বলেন, বিষয়গুলোকে যেভাবে হাজির করা হয়েছে এটি প্রশ্নবিদ্ধ। গণভোটের 4টি প্রশ্নকে কমিয়ে একটিতে আনা উচিত। না জয়যুক্ত হলে মুক্তিযুদ্ধ, জুলাই অভ্যুত্থান সবকিছু বিপর্যয়ে পড়বে। গণশুনানি ছাড়া ভবিষ্যতে এ ধরনের কোনো মেগা প্রকল্প নেওয়ার কোনো সুযোগ নেই। ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন, সেই জাতীয় নির্বাচনের পরে নতুন যে সংসদ গঠিত হবে, আমরা বলেছি এ ধরনের জাতীয় স্বার্থ সংশ্লিষ্ট যে কোনো চুক্তি এটা পার্লামেন্টে এটা উত্থাপিত হবে, পার্লামেন্টে এটা খোলামেলা আলাপ আলোচনা হবে, পার্লামেন্টে এখানে আলাপ আলোচনার করে পরে পার্লামেন্ট যদি কোনো মতামত দেয়, কোনো সিদ্ধান্ত দেয়, তারপরে আমরা ভবিষ্যতে যে কোনো চুক্তি সেটা জনগণকে জানিয়ে এই চুক্তিগুলো স্বাক্ষর করার প্রয়োজন হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে কালো টাকার দৌরাত্ম্য ঠেকাতে সচেষ্ট থাকবে দুর্নীতি দমন কমিশন। দুদকের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গণমাধ্যম কর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় এই কথা জানান দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মোমেন। তিনি বলেন, কালো টাকার ছড়াছড়ি রোধ করতে একটি কমিটি গঠন করা হবে। দুর্নীতি তদন্ত বা অনুসন্ধান বাধাগ্রস্ত করতে কেউ চাপ প্রয়োগ করলে তাদের নাম প্রকাশ করা হবে বলেও জানিয়েছেন দুদক চেয়ারম্যান। এমপি সাহেবরা তাদের জন্য যে নির্ধারিত কাজ, সেই কাজ নিয়েই ব্যস্ত থাকেন, তাহলে আমার মনে হয় এই যে টাকা পয়সার ছড়াছড়ি এটা অনেকাংশে কমে আসবে। যদি আপনি দুর্নীতিগ্রস্ত না হন, আপনার ঘাড় যদি সোজা থাকে, আপনি কিন্তু চাপ খুব কম ফিল করবেন এবং আপনাকে যারা চাপ দেবে তারাও চিন্তা করবে চাপ আমি দেবো কিনা। আমি বরং বলবো যে সামনে আগামী দিনগুলিতে যারা দুদকে অন্যায়ভাবে চাপ প্রয়োগ করেন আমরা তাদের নামও প্রকাশ করে দেব। রাজুক প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে শেখ রেহানা সহ 17 জনের বিরুদ্ধে করা মামলার রায় ঘোষণার দিন ধার্য করা হয়েছে আগামী 1 ডিসেম্বর। মামলাটির যুক্তিতর্ক উপস্থাপন শেষে আজ ঢাকার 4র্থ বিশেষ জজ আদালতে বিচারক রবিউল আলম এ তারিখ ঘোষণা করেন। এই মামলার প্রধান আসামি শেখ রেহানা। এতে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক সহ মোট 17 জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। এদিকে শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা পলাতক থাকায় তাদের পক্ষ থেকে স্টেট ডিফেন্স বা রাষ্ট্রীয় অর্থায়নে আইনজীবী নিয়োগের সুযোগ দেওয়া হয়নি। দুদকের করা এই মামলার অভিযোগে বলা হয়, পূর্বাচল নতুন শহর প্রকল্প থেকে অবৈধভাবে 10 কাঠা সরকারি জমি নেওয়া হয়েছে। 47তম বিসিএস এর লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে আন্দোলনরত পরীক্ষার্থীদের সঙ্গে শাহবাগে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় পুলিশ আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে জলকামান থেকে পানি ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে। এরপরও সেখানে অবস্থান নিয়ে আছেন প্রার্থীরা। বিকেলে ঘটনা ঘটে। এর আগে দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে পদযাত্রা শুরু করেন আন্দোলনকারীরা। তবে শাহবাগ মোড়ে ব্যারিকেড দিয়ে তাদের আটকে দেয় পুলিশ। এতে সেখানে অবস্থান নেন পরীক্ষার্থীরা। আন্দোলনকারীরা বলেন, আগের বিসিএস গুলোতে অংশ নেওয়া পরীক্ষার্থীরা লিখিত পরীক্ষার জন্য 6 মাস থেকে 1 বছর সময় পেয়েছেন, কিন্তু এবার সময় দেওয়া হয়েছে কম। এই সিদ্ধান্ত অযৌক্তিক। 47তম বিসিএস এর লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দুপুর 1টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন ঢাকা আরিচা মহাসড়কে আরিচাগামী লেন অবরোধ করে তারা বিক্ষোভ শুরু করেন। মহাসড়ক অবরোধকারীরা শিক্ষার্থীরা জানান, অন্যান্য বিসিএস এর প্রিলি পরীক্ষার পর লিখিত পরীক্ষায় বসার জন্য অন্তত 6 মাস সময় দেওয়া হয়। তবে 47তম বিসিএস এর লিখিত পরীক্ষার আগে মাত্র 2 মাস সময় দেওয়া হয়েছে। তারা যৌক্তিক সময় বিবেচনা করে লিখিত পরীক্ষা পেছানোর দাবি জানিয়েছেন। বগুড়ায় 2 শিশুর গলা কাটা ও মায়ের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। সকালে বগুড়ায় শাহজাহানপুর উপজেলার মাঝিরা এলাকায় এই ঘটনা ঘটে। শাহজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম শফিক স্থানীয়দের বরাত দিয়ে জানান, সকালে মা ও 2 শিশু ঘুম থেকে না ওঠায় ও দরজা বন্ধ দেখে তাদের ডাকাডাকি করেন স্বজনরা। পরে ঘরের দরজা খুলে মায়ের ঝুলন্ত মরদেহ ও বিছানায় 2 শিশুর গলাকাটা মৃতদেহ দেখতে পান তারা। এরপর পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ এসে নিহতদের মরদেহ উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। ওই গৃহবধূ 2 সন্তানকে হত্যার পর আত্মহত্যা না তাদের হত্যা করা হয়েছে তদন্ত শেষে
জানা যাবে বলে জানিয়েছে পুলিশ। নারায়ণগঞ্জের অন্যতম বৃহৎ প্রকল্প রূপগঞ্জের 3 তলা বিশিষ্ট ভুলতা ফ্লাইওভার এখন আতঙ্কের নাম। রাত নামলেই এখানে নেমে আসে ভুতুড়ে অন্ধকার। জ্বলে না সড়কবাতি, নেই পর্যাপ্ত নিরাপত্তা। প্রতিদিনই ঘটছে ছিনতাইয়ের ঘটনা। সড়কবাতি না জ্বললেও পল্লী বিদ্যুতের বিল হচ্ছে লাখ লাখ টাকা। প্রতিনিধি মকবুল হোসেনের রিপোর্ট, জানাচ্ছেন শামস তাবরিজ উচ্ছ্বাস। 2019 সালে 353 কোটি 36 লাখ টাকা ব্যয়ে নির্মাণ করা হয় ঢাকা সিলেট মহাসড়ক ও গাজীপুর চট্টগ্রাম বাইপাস সংযোগ সড়ক। এই ফ্লাইওভার উদ্বোধনের পর কিছুদিন আলো জ্বললেও এখন পুরো এলাকা জুড়ে নেমে এসেছে ভয়াবহ অন্ধকার। ফলে রাতের বেলায় পথচারী, চালক ও যাত্রীরা থাকেন আতঙ্কে। রাতে ভুলতা ফ্লাইওভার দিয়ে চলাচল এখন রীতিমতো ঝুঁকিপূর্ণ। বিশেষ করে সন্ধ্যার পর মোটরসাইকেল ও ব্যক্তিগত গাড়ি আরোহীরা ছিনতাইকারীর প্রধান লক্ষ্যবস্তুতে পরিণত হন। গাড়ি একটা সমস্যা দিলে, ব্রেক করলে লাইট না থাকলে তো সমস্যাই। যে কোনো লোকে ছিনতাই করে যা পারে সবকিছু রেখে দেয়। চুরি মাইরা এই পিস্তল টেকায়া ওই সন্ত্রাসী কইরা লয়ে যায়, সব টাকা পয়সা যা আছে সম্পূর্ণ নিয়ে যায়। রানিং এ মনে করেন চাপায়া দেয় রানিং এ ফেলা আবার উপরেই ছিনতাই করে। পর্যাপ্ত পুলিশ টহল না থাকায় অপরাধীরা নির্বিঘ্নে তাদের কার্যক্রম চালাচ্ছেন। আলো ও সিসিটিভি না থাকায় নজরদারি প্রায় শূন্য। স্থানীয়রা দ্রুত ফ্লাইওভারে বাতি মেরামত, সিসিটিভি স্থাপন ও নিয়মিত পুলিশ টহলের দাবি জানিয়েছেন। না চলার কারণে এই রোডে ছিনতাই চুরি ইদারিং বাইরে গেছে। আমরা সরকারের কাছে দাবি করব যাতে এই জায়গায় লাইটগুলো রাতে জ্বালানো থাকে। এই লাইটগুলো ভালো হইতো বা জ্বলতো, তাতে একটু ভয় কম লাগলো বা ভয় লাগলো না। আমি অতি দ্রুত রোডস অ্যান্ড হাইওয়ে অথরিটির সাথে এবং আমাদের ইউনো মহোদয়কে এই বিষয়টা অবহিত করে খুব দ্রুত যাতে একটা ব্যবস্থা নেওয়া যায় এ বিষয়ে অবশ্যই পদক্ষেপ নেওয়ার জন্য চেষ্টা করব। এদিকে নারায়ণগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি 2 সূত্রে জানা যায়, চলতি বছরে কয়েক মাসে ফ্লাইওভারের সড়কের বাতির বিল এসেছে 2,37,923 টাকা। রিডিং অনুযায়ী আমাদের কিছু বিল হচ্ছে এবং তারা পরিশোধও করে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছে, ভুলতা ফ্লাইওভার ও সুলতানা কামাল সেতুর ল্যাম্পপোস্টের বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। চোর যারা রয়েছেন তারা এগুলো চুরি করে নিয়ে যান। তো নতুন করে আবার যেহেতু এটি আপনারা জানিয়েছেন, আমরা অবশ্যই রিকোয়েস্ট করব এক্সের মহোদয়কে। একই সাথে আমরা যদি তারা না করে দেন, আমরা ইমিডিয়েটলি আমাদের উপজেলা প্রশাসন থেকে লাইট লাগানোর ব্যবস্থা করব। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। প্রবাসী খবর। চট্টগ্রামের মাইজ ভান্ডার দরবার শরীফের ইমাম ও বাংলাদেশ সুপ্রিম পার্টির চেয়ারম্যান হযরত শাহ শফি ডক্টর সৈয়দ সাইফুদ্দিন আল মাইজ ভান্ডারি বলেছেন, সমাজে অন্যায়, অত্যাচার ও ব্যভিচার, পাপাচার বেড়ে যাওয়ায় ভূমিকম্প সহ বিভিন্ন মানবিক বিপর্যয় ভয়ঙ্কর রূপে দৃশ্যমান হচ্ছে। মালয়েশিয়াস্থ আঞ্জুমানে রহমানিয়া মাইনিয়া মাইজ ভান্ডারি কর্তৃক আয়োজিত ইসলামিক কনফারেন্স প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। প্রতিনিধি আশরাফুল মামুন জানান, কুয়ালালামপুরে বুকিত বিনতাঙে মোহাম্মদ আবু কাউসার ভুইয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আমেরিকান ইসলামিক স্কলার ডক্টর শাহ আহমদ তিজানি বিন ওমর মারুফ অ্যান্ড মাসুম গোল্ডেন রোজের চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান মাসুম, মোহাম্মদ সোহানুর রহমান, মোতার হোসেন মাইজ ভান্ডারি, মোহাম্মদ রাশেদ বাদল, মোহাম্মদ আব্দুল রশিদ, মোহাম্মদ আব্দুল আজিজ মোল্লা, মোহাম্মদ জামাল হোসেন, এম এ মোমেন, জুয়েল তালুকদার, জাকারিয়া দেওয়ান সহ আরো অনেকেই মাহফিলে উপস্থিত ছিলেন। আলোচনার পর সালাতু সালাম শেষে বিশ্ব মানবতার মুক্তি ও মুসলিম উম্মার ঐক্য সংহতি কামনায় আখিরি মোনাজাত পরিচালনা করা হয়েছে। সৌদি আরবের রিয়াদে ব্যথা নাশকের স্থানে সোমবার ভোররাতে একজন প্রবাসীকে অপহরণ করে তুলে নিয়ে যাওয়ার সময় প্রবাসীদের হাতে ধরা পড়েন একদল অপহরণকারী। সাধারণ প্রবাসীরা তাদের ঘেরাও করলে তারা তাদের গাড়ি থেকে ধারালো অস্ত্র দিয়ে প্রবাসীদের উপর হামলা করে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে প্রবাসীরা তাদের উপর চড়াও হয়। এক পর্যায়ে অপহরণকারী দলের 4 জনকে আটক করতে সক্ষম হয় এবং পুলিশ কল করে পুলিশের কাছে সোপর্দ করে। অন্যদিকে আটককৃত অপহরণকারীদের পরিচয় শনাক্ত করা না গেলেও একই গ্রুপের আরো সদস্য ছিল যারা অন্য গাড়ি করে পালিয়ে যায়। আটককৃত অপহরণকারীরা সবাই বাংলাদেশি ছিল। সৌদি আরবে বসবাসকারী বাংলাদেশিদের মধ্যে ভোটার নিবন্ধন প্রক্রিয়া সম্পর্কে সচেতনতা বৃদ্ধি ও পোস্টাল ভোটিং অ্যাপসের প্রক্রিয়ায় স্বয়ংক্রিয়ভাবে অংশগ্রহণে উৎসাহিত করার লক্ষ্যে রিয়াদ বাংলাদেশ দূতাবাসে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। প্রতিনিধি এম সাইফুল ইসলাম জানিয়েছেন,
রিয়াদ বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত দেলাওয়ার হোসেনের সভাপতিত্বে দ্বিতীয় সচিব প্রেস আসাদুজ্জামান খানের সঞ্চালনায় সভায় পোস্টাল ভোটিং নিবন্ধন সম্পর্কে বিস্তারিত আলোকপাত করেন দূতাবাসের প্রথম সচিব মঞ্জুরি মাওলা। আলোচনা শেষে নির্বাচন কমিশন থেকে প্রাপ্ত একটি ডকুমেন্টারি প্রদর্শন করা হয় এবং সাধারণ প্রবাসীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়া হয়। এ সময় দূতাবাসের অন্যান্য কর্মকর্তা, কমিউনিটির সদস্য এবং গণমাধ্যম কর্মী সহ বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। এছাড়াও আগামী 27 নভেম্বর সৌদি আরবের পূর্বাঞ্চলের শহর দাম্মামে একই রকম আরও একটা কমিউনিটি সভা অনুষ্ঠিত হবে। যেহেতু আমরা এখানে সর্বাধিক প্রবাসী এই দেশে আছি, আমাদের থেকে যেন সর্বাধিক ভোট কাস্ট হয়, এই জন্য আমরা এই বিষয়টির একটা প্রচারণার প্রয়োজনীয়তা অনুভব করে আজকের এই আয়োজন। আজকের এই সমাবেশে আপনাদের মূলত আমরা স্পেসিফিক সৌদি আরবে যারা বসবাসরত তাদের কি করণীয়, কিভাবে আপনারা রেজিস্ট্রেশন করবেন, কোন সময় রেজিস্ট্রেশন করবেন, কিভাবে ভোট দিবেন এবং কিভাবে আপনার ভোটটি পুনরায় নির্বাচন কমিশন তথা রিটার্নিং অফিসারের মাধ্যমে